বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত 5ই জানুয়ারি বিকেল থেকে সারা দেশে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ চলছে এবং এই অবরোধের চিত্রটা সবারই মোটামুটি কম বেশি জানা এবং সবাই মোটামুটি ভুক্তভোগী। দেশের অর্থনীতি ক্রমশ স্থবির হয়ে পড়ছে, এমনকি ক্ষুদ্র যারা ব্যবসায়ী তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। স্কুলগুলো শীতকালীন ছুটি শেষে খুলবার কথা, কোনো কোনো স্কুল খুলেও বন্ধ করে দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। কোনো কোনো স্কুল খুলবার আগেই ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ যে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ। প্রতিদিন মানুষ কোথাও না কোথাও পুড়ছে, দগ্ধ হচ্ছে, জীবন দিচ্ছে। বাস, গাড়ি সবই পড়ছে। মানুষ ঘর থেকে স্বস্তিতে বেরোতে পারছেন না যে জীবনটা নিয়ে আবার ঘরে ফিরতে পারবেন কিনা বা ফিরলেও সুস্থভাবে ফিরতে পারবেন কিনা। কিন্তু একেবারেই নিরাসক্ত নির্বিকার আমাদের রাজনৈতিক নেতৃত্ব। ক্ষমতায় যারা আছেন তারা প্রতিদিন কঠোর থেকে কঠোরতর হবার হুমকি দিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতগুলো আছে সবাইকে ব্যবহার করবার সর্বোচ্চ প্রয়াস তারা চালাচ্ছেন। কোথাও না কোথাও বা দুষ্কৃতকারী হিসেবে অভিযুক্ত বা অভিযোগদের গ্রেফতার করার খবরও আমরা পাচ্ছি। কোথাও কোথাও থেকে হয়তো কিছু অস্ত্র উদ্ধার করা হচ্ছে। অন্যদিকে গতকাল যিনি এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি গতকাল পর্যন্ত যার কার্যালয় অবরুদ্ধ ছিল, তার গেটে তালা দেওয়া ছিল, বাড়ির সামনে বালুর ট্রাক, ইটের ট্রাক ছিল, সেগুলো কর্তৃপক্ষ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সব সরিয়ে নেওয়া হয়েছে। এবং সরিয়ে নেওয়ার পরে বিএনপি নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেছেন। তারপরে বিএনপি চেয়ারপারসন একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধের কর্মসূচি চলতে থাকবে এবং তিনি যে ধরনের সহিংসতা দেশ জুড়ে চলছে এর জন্য সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থাকে দায়ী করেছেন এবং তিনি একটি অনতিবিলম্বে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই ঘোষণাও দেওয়া হয়েছে, এটিও জানানো হয়েছে তার কার্যালয় থেকে যে তিনি তার কার্যালয়ে, দলীয় কার্যালয়ে, যেখানে তিনি গত 14-15 দিন ধরে অবস্থান করছিলেন, সেখানেই তিনি অবস্থান করবেন। মনে হচ্ছে এমনটা হয়তো বোঝাবার একটা বা ধারণা দেবার চেষ্টা করা হচ্ছে যে এই আন্দোলনকে একটা চূড়ান্ত জায়গায় বা আন্দোলনের সাফল্য না আসা পর্যন্ত তিনি হয়তো ওই কার্যালয়ে থাকবেন। ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্র থেকে আন্তর্জাতিক মিত্র যারা, গতকালও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা দেখা করেছেন, তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই কোনো কোনো দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের উপরে সতর্ক বাণী উচ্চারণ করেছে যে এবং এক ধরনের নিষেধাজ্ঞার মতো দিয়েছে যারা বাংলাদেশে ভ্রমণ না করেন। কেউ কেউ তাদের বিনিয়োগকে স্থগিত করেছে কোনো কোনো ক্ষেত্রে, বা বিভিন্ন যেমন জাপানিজদের একটি ট্রেড ফেয়ার হওয়ার কথা ছিল সেটি তারা স্থগিত করেছে এবং জাপানিজ বিভিন্ন কর্মকর্তা যারা এখানে বাংলাদেশে আসবেন নানা প্রজেক্টের সঙ্গে যুক্ত, তাদের আসা যাওয়াও স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে এরকম একটা পরিস্থিতি। আর এই পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বায়ে বসা আছেন অর্থনীতিবিদ, উন্নয়ন অন্বেষণ এর চেয়ারপারসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। আমার ডানে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এফবিসিসি এর পরিচালক, এবং জাপানিজ ব্যবসায়ীদের বাংলাদেশস্থ যে সংগঠন জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তার স্পেশাল অ্যাডভাইজার মিস্টার আব্দুল হক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। রাশেদ আল মাহমুদ তিতুমীর, আপনাকে দিয়ে শুরু করি যে একজন অর্থনীতিবিদ হিসেবে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে পরিস্থিতিটা এখন চলছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে যে কোনো পরিস্থিতিতে যাওয়ার আগে একটা কথা বলে নেওয়া উচিত, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অমিত সম্ভাবনা এবং আমরা আজ 40 বছর পার হয়ে কতটুকু অর্জন করেছি, 43 বছর, তার একটি বোঝা দরকার। অর্থাৎ হচ্ছে যে যে পরিমাণ সম্ভাবনা আছে সেই পরিমাণ অর্জন হচ্ছে না। কেন অর্জন হচ্ছে না, এটাই আসলে একটা সবচেয়ে বড় প্রশ্ন। আর যে কোনো অর্থনীতি শাস্ত্রের ছাত্র যখন কোনো বিষয়ে আলোচনা করেন তখন তিনি আসলে তার একান্তভাবেই নির্ভর করতে হয় কতকগুলো তথ্য এবং উপাত্তের ভিত্তিতে। আপনি যদি সাম্প্রতিক যে ইকোনমিক ইন্ডিকেটর, অর্থনৈতিক সূচকগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু কতকগুলো বিষয় স্পষ্ট হবে। আপনি যদি লক্ষ্য করেন রাজস্ব আদায়ের কথা, আমরা এই যে কিছুদিন আগে 6 মাস শেষ হলো, তার মানে হচ্ছে যে 6 মাসে আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে 47,458 কোটি টাকা অর্জন করা হবে,
কিন্তু তার বিপরীতে 44,804 কোটি টাকা অর্জন করা হয়েছে। অর্থাৎ হচ্ছে যে 2,656 কোটি টাকা লক্ষ্যমাত্রার থেকে ঘাটতি হয়েছে। একইভাবে যদি রপ্তানির ক্ষেত্র লক্ষ্য করেন তাহলে দেখবেন হচ্ছে যে 1,560 কোটি ডলারের টার্গেট করা হয়েছিল, সেখানে আমাদের 4.42% কম হয়েছে, 1,491 কোটি ডলার। আপনি বিশেষ করে যদি লক্ষ্য করেন মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে আমাদের সবচেয়ে বড় রপ্তানিকারক জায়গা দেশ হিসাবে, সেইখানে বিশেষ করে আমাদের রপ্তানির 80% জুড়ে আছে হচ্ছে গার্মেন্ট শিল্প। সেখানে কিন্তু গত 1 বছরে আপনার প্রতিবারই ঋণাত্মক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ হচ্ছে যে নভেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যদি পরিসংখ্যান লক্ষ্য করেন তাহলে দেখবেন হচ্ছে যে তার আগের বছরে আপনার 465 কোটি ডলার হয়েছিল, সেখানে 448 কোটি ডলার হয়েছে। অর্থাৎ ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে 3.5%। এর সাথে যদি আপনি অন্যান্য বিষয় উল্লেখ করেন, অর্থাৎ হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে দেখবেন হচ্ছে যে আমাদের 80,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি 6 মাস চলে গেছে, 28% মাত্র অর্জিত হয়েছে। তারপরে অন্যদিকে যদি খেয়াল করেন দেখবেন হচ্ছে যে বিনিয়োগ কিন্তু গত 1 দশক ধরে 21% মধ্যে খাবি খাচ্ছে, একই কায়দায় আপনার প্রবৃদ্ধি 6% মধ্যে আছে। অন্যদিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে সাম্প্রতিককালে বিশ্বব্যাংক আমাদেরকে বলেছিল যে বাজেট সহায়তা দেবে হচ্ছে $500 মিলিয়ন এবং আরও $300 মিলিয়ন। কিন্তু লক্ষ্য করার বিষয় তারা কিন্তু ধীর গতির মধ্যে রয়েছে। এবং যদি খেয়াল করেন যে দেখবেন যে সাধারণত বছরে $1.3 বিলিয়ন বিশ্বব্যাংক কমিট করে, আসে আমাদের $700 মিলিয়ন। এই 6 মাসে আমরা যদি স্ট্যাটিস্টিক্স নিই তাহলে মাত্র $243 মিলিয়ন আসছে। আমরা অন্যদিকে লক্ষ্য করছি যে ব্যবসা যারা করছেন তাদের মধ্যে যে এক ধরনের পুঁজি পাচার হচ্ছে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিছু লোককে লুটপাট করার জন্য তার করের টাকা দিচ্ছে। অর্থাৎ কি, খুব সুন্দর নাম বলা হয় যে পুনর্ভরণ, অর্থাৎ মূলধন যদি শর্ট পড়ে তাহলে তার টাকা দেয়া। অর্থাৎ কেউ লোক লুট করবে আর বাংলাদেশের করদাতারা প্রতি বছর 6,000 কোটি টাকা দেবে শুধু সরকারি ব্যাংকগুলোতে, এবং অন্যান্য ব্যাংকের অবস্থা কিন্তু তথৈবচ। তাহলে কি বলছে? আমাদের অর্থনীতির ছাত্ররা নতুন একটা শিক্ষা নিচ্ছে যে অর্থনৈতিক গতি কোনোভাবেই অর্জিত হবে না যদি অর্থনৈতিক বিষয়গুলো ঠিক থাকে। অর্থাৎ অর্থনৈতিক বিষয়ের মূল বিষয় হিসেবে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে রাজনীতি, অর্থাৎ হচ্ছে এক ধরনের নিশ্চয়তা। আমরা এটা কিন্তু সব জায়গায় দেখছি, যেমন ধরেন তেলের ক্ষেত্রে আপনি, তার মানে হচ্ছে যে অর্থনৈতিক বিষয়ে হচ্ছে অর্থনৈতিক গতিকে প্রবাহিত করছে। এখন যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে আমরা কি দেখছি, আমরা 4টা মোটা দাগে প্রবণতা দেখছি রাজনৈতিক ক্ষেত্রে। সেটি হচ্ছে যে আগে দেখেছি যে 4 বছর এক ধরনের থাকে, তারপরে শেষ বছর এসে আবার আপনার বিস্ফোরণ ঘটে। গত বছর আমরা লক্ষ্য করেছি যে গত বছরের আগের বছর আমরা লক্ষ্য করেছি যে অনেক দিন ধরে আপনার এই ধরনের জ্বালাও পোড়াও হয়েছে। এই বছরের শুরুতে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আপনি পরিস্থিতিকে, যেটা আপনি শুরুতে বললেন, অর্থাৎ হচ্ছে যে কঠোর হস্তে দমন করতে পারেন, কিন্তু দমন করলে কি আপনি মূল সমস্যাকে আপনি কিভাবে দেখবেন? আপনার হচ্ছে যে একটা হচ্ছে কন্ট্রোলিং মেকানিজম, আর একটা হচ্ছে রিজলভ করবেন কিভাবে, সমস্যার সমাধান খুঁজে পাবেন কিভাবে। আমার কাছে যেটা মনে হয়, যা আমরা বুঝি, এটা আসলে বাংলাদেশের রাষ্ট্রের একটা বড় আকারের সংকটকে নির্দেশনা করছে। এটা কিন্তু একটা বিশাল সংকট। আমরা এইভাবে অনুধাবন করছি না। আমরা মনে করছি যে এটা হচ্ছে যে দুটো দলের বিষয়, আমরা মনে করছি যে এটা দুটো নেত্রীর বিষয়, আমরা মনে করছি যে এই ধরনের বল প্রয়োগের মাধ্যমে এই সমস্যাকে সমাধান করা যাবে। কিন্তু আমরা বিস্তারিত পরে আলাপ করব যে সংকটগুলো কিভাবে এবং সংকটগুলো থেকে এড়ানোর ব্যাপারে আমাদের কথা। মিস্টার আব্দুল হক, আপনার প্রাথমিক বক্তব্য। অনেক ধন্যবাদ। আমি দর্শক শ্রোতা মণ্ডলীকে সালাম জানাই। হয়তো অনেকে আশা করছেন যে আমরা সাধারণত এসব আলোচনায় কোনো সমাধানের পথ বাতলাই কিংবা আলোচনা করি। আমার বিশ্বাস যে ভয়ঙ্কর রকমের সমস্যা আমরা উপনীত হয়েছি আজকে, তাতে সারা দেশবাসীর সঙ্গে আমরাও একই অবস্থানে আছি। এই যে কোনো খুব ইজি কোনো সমাধান হবে সেটা হয়তো আমরা এখান থেকে একবারে
ইমিডিয়েটলি দিতে পারবো আমার তা মনে হয় না। আমি শুধু আমাদের প্রফেসর সাহেব যে পরিসংখ্যানগুলো দিলেন সেটাতে একটা চিত্র ফুটে ওঠে। আমরা বিগত একটি বছরে শান্তি এবং স্থিতিশীলতা মোটামুটি থাকার কারণে যেটা দারুণ ইতিবাচক অবস্থা তৈরি হয়েছিল, আপনি এর আগে বলেছিলেন, সেই জিনিসটা আমি বলি যে তাতে বিশ্বব্যাপী বিশেষ করে বিনিয়োগকারীরা বহুকাল পরে বাংলাদেশ সম্বন্ধে আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং তারা এখানে বড় রকমের বিনিয়োগের চিন্তা ভাবনা করছিলেন এবং অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ করে আপনার অত্যন্ত ঘনিষ্ঠ জাপানিজরা তো বেশ বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। আমার প্রশ্ন যেটি এই যে মিস্টার তিতুমীর যেমনটা অর্থনৈতিক বিষয়গুলোর কথা বললেন, তো এই ধরনের বিনিয়োগ প্রতিশ্রুতি দেয়া বা বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি? মানে একটা বছর শান্তিতে গেছে কিন্তু সবাইকে ধরে নিয়েছিলেন যে এই শান্তিটা অনাদিকাল পর্যন্ত চলতে থাকবে। হয়তো বা তারা ধরে নিয়েছিলেন যে যেহেতু যদি আমরা জাপানিজদের যেহেতু তারা অত্যন্ত ঘনিষ্ঠ আপনার সঙ্গে, তাদের কথাই বিবেচনা করি। আজকে তারা ট্রেড ফেয়ার বন্ধ করছেন, আজকে তারা বা বড় বড় প্রজেক্টে যেসব কর্মকর্তা তাদের এখানে আসবার কথা প্রতিনিয়ত, তাদের আশাটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু তারা এই জিনিসটি তখন ভাবেননি। অ্যাকচুয়ালি এটার জন্য সম্পূর্ণভাবে আমি মনে করব যে আমাদের সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজনীতি। এখন সরকার, আমি বলবো যে সরকার খুবই স্মার্টলি জাপানের সঙ্গে যে সাইনো জাপান যে অবস্থা তৈরি হয়েছিল তার বেনিফিটটা বাংলাদেশ নিতে পেরেছিল এবং আমি বলবো যে আমরা অভিনন্দন জানিয়েছিলাম সরকারকে জাপানকে সমর্থন করার জন্য, কারণ ওই সময় এটা ছিল আমাদের জন্য খুবই লাভজনক। সেজন্য সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমরা সেটা জানিয়েছিলাম। কিন্তু এটাকে একটা পলিটিক্যাল অবস্থা, বিশেষ করে বিনিয়োগের জন্য যে আপনার পিস অ্যান্ড স্টেবিলিটি, শান্তি এবং স্থিতিশীলতা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ওইটা ছাড়া কোনো মতেই হয় না, সেই জিনিসটাই কিন্তু এখন এসে এত তাড়াতাড়ি সামনে আসবে সেটা হয়তো কেউ ভাবে নাই। এখন সম্ভবত সরকারের দায়িত্ব এখানে অনেক বেশি বলে আমি মনে করি এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব মোটেই কম নয়, কারণ তারা যে রাজনীতি করছেন সেখানে যদি আমাদের আজকে সারা দেশের মানুষের যে অর্থনৈতিক আকাঙ্ক্ষা, যার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হলো, এত রক্তপাত, একটা প্রতিষ্ঠিত দেশকে ভাগ করলাম আমরা কেন? অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক স্বাধীনতা, একটা ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ইত্যাদিগুলো আমরা অনেক আলোচনা করছি এবং এই সামরিক সরকারের সময়ও কিন্তু এই টেবিলে আমরা আলোচনা করেছিলাম যে আমরা যখন দুই নেত্রীকে দেশ থেকে বিতাড়িত করার চিন্তা করা হয়েছিল, আমরা তীব্রভাবে সেটার সাহস করে প্রতিবাদ করেছিলাম, কারণ আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতৃত্বের সমাধান করবে, রাজনৈতিক নেতৃত্ব এখানে প্রয়োজনীয় সংস্কার করবে, শাসনতন্ত্রের সংস্কার, বিচার ব্যবস্থার আধুনিকায়ন, আমাদের এত যে বিশাল জনগোষ্ঠী, বেকারত্ব, প্রায় 16-17 কোটি মানুষ, তারা আগামীতে পরিবর্তিত বিশ্ব প্রেক্ষিতে এই বিশ্বমঞ্চে কি ভূমিকা অবতীর্ণ হবেন, সেটার জন্য কিন্তু একটা ধারাবাহিক শাসন ব্যবস্থা দরকার। সেটা কি গণতন্ত্র? ডেফিনেটলি গণতন্ত্রের উপর ভিত্তি করে তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা আশা করেছিলাম যে আবার যেহেতু পলিটিক্যাল অবস্থায় ফিরে আসলো, সামরিক কিংবা সামরিক সমর্থিত সরকার চলে গেল, আমরা খুব আশান্বিত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা 2013 সালে একটা ভয়াবহ অবস্থা বিরাজমান ছিল, যার পরিণামে বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যবসায়ীরা, বিশেষ করে প্রকৃত ব্যবসায়ী যারা, সেটা আমি ছোট্ট কৃষক থেকে শুরু করে ছোট্ট উদ্যোক্তা, শ্রমিক, স্বল্প পুঁজির ব্যবসায়ী, মাঝারি পুঁজির ব্যবসায়ী, যারা প্রকৃত উৎপাদন করেন, ব্যাংকের ঋণ নিয়েছেন, তারা কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছে ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে। এবং অনেকে কিন্তু মনে করছেন যে আগামী 5 বছরে হয়তো কোনো মতে সেটা কভার আপ করবে। আমরা অভিজ্ঞতার আলোকে বুঝতে পারছি যেরকম চিন্তা করেছিল, কিন্তু এখন এই 1 বছরের একটা স্টেবিলিটি কিন্তু একটা দারুণ বার্তা দিয়েছিল। সে বার্তাটা কি? যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, বাংলাদেশ হয়তোবা তৈরি হয়েছে, প্রস্তুত, রাজনৈতিকভাবে তার ম্যাচুরিটি হয়েছে যে রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক দলগুলি সেরকম বিহেভ করবে যে না, অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে রাজ্যে রাজ্যে প্রদেশগুলো লড়াই করে, ভারতেও কিন্তু প্রদেশগুলো একে অপরের সাথে লড়াই করে, আমাদের সাথে এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট, ভারত ইটসেলফ, পশ্চিমবঙ্গ, এই পাশে নতুন করে মিয়ানমার, তার আগে ভিয়েতনাম কিন্তু অনেক দারুণভাবেই প্রস্তুত হয়ে গেছে। তো সেইখানে আমাদের বয়স, আমার বয়স আজকে 60-এর উপরে এবং বাংলাদেশের স্বাধীনতার বয়স যেটা আপনারা বলেন একটু আগে 4 দশক পেরিয়ে গেল, তখনও কিন্তু দেখা গেল যে আমাদের অনেক পরে ভিয়েতনাম এসে একটা অত্যন্ত ডগমেটিক শাসন ব্যবস্থার মধ্যেও কিন্তু অর্থনীতিকে এবং পুঁজিকে এমনভাবে ধারণ করেছে যে গত বছর ভিয়েতনামের বিনিয়োগ ছিল প্রায় $12 বিলিয়ন মতো, যেখানে আমাদের সেখানে কিন্তু 10%ও না। কেন? শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থার নিশ্চয়তা, সবাই কিন্তু ওটা চায়, গ্যারান্টি চায়। আপনার এখানে
ভিতরের অবস্থা কি, যেমন আমরা বলছি গণতন্ত্র আছে, গণতন্ত্রের সরকার পরিবর্তন হবে, এটা দেখে সাধারণত সবাই আশ্বস্ত হয়। এখন ডেফিনেটলি সরকারকে এবং রাজনৈতিক নেতৃত্বকে কোনো একটা টার্মে এসে এই বার্তা পৃথিবীকে দিতে হবে যে আমাদের এখানে বিনিয়োগ করা যায় এবং বিনিয়োগকারীরা এখানে নিরাপদ। যদি আপনি প্রথমে তার নিরাপত্তাই দিতে না পারেন, তার জান এবং মালের নিরাপত্তা, তাহলে কে আসবে বলেন? অতএব এখানে যে পাওয়ার হাউস, বিনিয়োগকারীদের নিরাপত্তা দিবেন, আপনি তো দেশের সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে পারছেন না। সাধারণ নাগরিক তো মানে দিতেই পাচ্ছেন না। আপনি মনে করেন যে আপনি বলছেন আপনার আমাদের বিদেশিদের কি নিরাপত্তা ডিপ্লোম্যাটিক দিবেন এরিয়াগুলো আপনি? কিংবা এস সাচ বিদেশি বিনিয়োগকারী, আমি বলবো আমাদের সাধারণ মানুষরা কিন্তু অনেক ভালো। তারা আজও অন্যান্য দেশে বিদেশে যেরকম গুম হয়ে যায়, হয়ে যায়, সেটা কিন্তু বাংলাদেশে ঘটে নাই। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু কাজ করতে চায়, আমাদের শ্রমিকরাও বাইরে গিয়ে কাজ করে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সংকট, যেটা আমরা আগে চিহ্নিত করেছি অনেকবার আলোচনায়, যে রাজনীতি যেন আমাদের জন্য সবচেয়ে বড় অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। এই রাজনীতি একটি স্বাধীন জনগোষ্ঠীকে আজও যে কালচারে আমরা আছি, আমার কাছে সেটা মনে হয় একটা পরাধীন অবস্থায় আমরা আছি। আমরা যা করছি সেখানে কিন্তু আমাদের মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, বুদ্ধিভিত্তিক কিংবা বিবেচনাগুলো যেন কোথাও নাই। আমরা কি, যদি আমরা সত্যিকার অর্থে অবস্থা থেকে উত্তীর্ণ হতে চাই, এটা কি একেবারে অসম্ভব? যদি আপনি একটু খালি যুক্তির মধ্যে আসেন তাহলে কিন্তু মুক্তি আসে, বিবেচনার মধ্যে আসেন তাহলে কিন্তু মুক্তি আসে। আমরা যদি সেদিকে না যাই, কুপমণ্ডুকের মতো হয়ে থাকি, তাহলে তো নিঃসন্দেহে আমাদের জন্য কেউ অপেক্ষা করবে না। আমাদের অনেক পরে এসে কিন্তু অন্যরা এগিয়ে যাচ্ছে এবং আমাদের অনেক প্রতিযোগী, তারা কিন্তু কেউ আমাদের জন্য বসে থাকবে না। ফলে আজকে দেখেন, বাংলাদেশের মতো দেশ থেকে ভারতে প্রায় $4 বিলিয়নের বেশি ডলার রিমিট হয়। কারণ এখানকার মধ্যম শ্রেণীর ম্যানেজার, বিশেষজ্ঞ সব শ্রীলঙ্কা, ভারত থেকে আসে, আগে চায়না থেকে এসেছে। সেইখানে আমাদের ছেলেপেলেরা, আমাদের এখানে প্রফেসর সাহেব আছেন, ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত, আমরা কি সার্টিফিকেট দিচ্ছি, কি পড়াচ্ছি, কি তৈরি করছি দেশে, যে তারা বাইরে থেকে বাংলাদেশের মতো দেশের লোক এসে আপনার কাজ করতে হচ্ছে। ফলে আমাদের কিন্তু অনেক সুযোগ আমরা হারিয়ে ফেলতেছি। আমাদের অনেক প্রস্তুতি দরকার ছিল। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমার মনে হয় যে আমরা শুধু সময়গুলো যে হারাচ্ছি তা না, এই রাজনীতির কারণে, রাজনৈতিক ব্যর্থতা আমি বলবো, এই ব্যর্থতার মূল্যে কিন্তু আমরা ব্যর্থতার দিকে চলে যাচ্ছি। কারণ আমাদের সুযোগ বারে বারে আসে না। এখন এই মুহূর্তে পৃথিবীতে যে সুযোগটা তৈরি হয়েছিল, বিশেষ করে চীন জাপানের নতুন সম্পর্কের কারণে, চীনে কস্ট বেড়ে যাওয়ার কারণে, আমরা কিন্তু, বাংলাদেশ কিন্তু একটা চয়েসের জায়গা ছিল। আমরা অনেক ইন্ডাস্ট্রি আশা করছিলাম, যদি আমরা অবকাঠামোকে বিদেশি বিনিয়োগকারীরা মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছিল, যে ইনফ্রাস্ট্রাকচার ইজ দি নাম্বার 1 ইম্পেডিমেন্ট। এখন বলতেছে নাম্বার 1 ইম্পেডিমেন্ট হচ্ছে রাজনীতি। এটা আমি একেবারে বিশেষজ্ঞদের কথা আপনাকে বললাম। ডক্টর তিতুমির, আমার মনে হয় যে গোড়ায় হাত দেবার কথা আপনি বলছিলেন, এবং রাষ্ট্র ব্যবস্থার মূলেই একটা সংকট রয়েছে, যেটি অবশ্য মিস্টার হকও অনেকবার এই অনুষ্ঠানে বহুবার তিনি এই আলোচনাগুলো করবার চেষ্টা করেছেন। আপনি আসলে আমরা সবসময় যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, কারণ এক ধরনের তো ডিনায়াল আছে, সেটা হচ্ছে যে এই সমস্যাটা কি আইনি কায়দায় সমাধান করা যায়, না রাজনৈতিক কায়দায় সমাধান করা যায়, না অর্থনৈতিক কায়দায় সমাধান করা যায়। কিন্তু আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি রাজনৈতিক, এবং রাজনৈতিক কায়দায় সমাধান করতে হবে। কিন্তু রাজনৈতিক কায়দা তো কোনো মূর্ত বিষয় না, এটা তো একটা বিমূর্ত বিষয় না। এটাকে মূর্ত করতে হবে, যে আসলে সমস্যাগুলো কোথায়, এবং সেই অনুযায়ী আপনার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে, এবং তার সমাধান বের করার বিভিন্ন রকমের পন্থা আছে। আমরা যেটা লক্ষ্য করেছি, যে আমরা দেখছি যে দিনের পর দিন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আর সবচেয়ে বেশি লক্ষ্য করছি যে আমাদের যে সুযোগ ছিল সেই সুযোগ হাতছাড়া হচ্ছে সবচেয়ে বেশি। যেমন দেখেন, আপনার জনমিতিক যদি চিন্তা করেন, তাহলে আমাদের দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে, আমাদের কম বয়সী মানুষের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ হচ্ছে যে আমরা ফার্স্ট ডেমোগ্রাফিক ট্রানজিশনে আসি। সেই পরিস্থিতি চলবে আগামী 30 বছর পর্যন্ত। তা আপনার যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকে, তাহলে কি হবে? যে অবস্থায় আমরা বর্তমানে আছি, আমরা কি অবস্থায় আছি? আমাদের বেকারত্ব দিন দিন বাড়ছে, এবং বেকারত্বের মধ্যে আবার শিক্ষিত বেকারত্ব এবং যুব বেকারত্ব বাড়ছে। অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থান, অর্থাৎ হচ্ছে ভূপ্রাকৃতিক অবস্থান, সেই অবস্থানের কিন্তু আমরা সর্বোত্তম ব্যবহার করতে পারছি না। আমাদের একদিকে আছে বঙ্গোপসাগর, অন্যান্য দিকে আছে হচ্ছে ভারত, এবং এক পাশ দিয়ে আছে মায়ানমার। এবং আমাদের যে বঙ্গোপসাগর যে কায়দায়, ভূ প্রাকৃতিক কায়দায় যে
খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি যে ইম্পর্টেন্স সেটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। কেন ব্যবহার করতে পারছি না? কারণ আমরা আজকে বলতে হবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে না কেন। কারণ প্রতিষ্ঠানগুলো কাজ করছে না আমার কায়দায় মনে হয় এটাকে আপনি বিভিন্ন ভাগ করতে পারেন। 5টা গোড়ায় গলদ আছে এবং এই গলদগুলো কিন্তু শাসনতান্ত্রিক গলদ, অর্থাৎ হচ্ছে যে সাংবিধানিক গলদ। এই সাংবিধানিক এবং শাসনতান্ত্রিক গলদগুলো যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে কিন্তু সামনে এগিয়ে যাবে না। এই গলদ কিন্তু আমাদের দেশেই আছে তা না, পার্শ্ববর্তী ভারতে এখন আলোচনা হচ্ছে যে আপনার হচ্ছে ধর্মের ভূমিকা কতটুকু, উন্নয়নের ভূমিকা কতটুকু। পৃথিবীর অন্যান্য দেশেও এই ধরনের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের আলোচনা করা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের এখানে আমরা লক্ষ্য করছি যে আমরা প্রতিনিধিত্বশীলতা, অর্থাৎ জনগণ যে ম্যান্ডেট দেবে কাকে দেবে, প্রতি বছর আমরা লক্ষ্য করছি 4 বছর পর পর এক ধরনের বিস্ফোরণমুখ পরিস্থিতি এবং পরবর্তীতে আইনি কাঠামো এবং এক ধরনের, এবং সেটা চলছে। অর্থাৎ হচ্ছে যে প্রতিনিধিত্বশীলতায় আমার মোটা দাগে মনে হয় 3টা সমস্যা রয়েছে। অর্থাৎ কিভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে, তার মানে পদ্ধতিটা তৈরি করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যারা আসবেন তারা আসলে কি প্রক্রিয়ায় আসবেন, অর্থাৎ হচ্ছে যে তারা কি সংখ্যানুপাতিক হারে আসবেন না তারা যেভাবে এখন আসেন। তো এখন যদি যে প্রক্রিয়া আসেন তাতে দেখা যায় হচ্ছে যে কেন্দ্রীভূত হয় এবং ক্ষমতার কেন্দ্রায়ন হয় এবং এক জায়গায় ক্ষমতা থাকে। তাহলে লক্ষ্য যদি হয় জনগণের ম্যান্ডেটকে নিয়ে আসা, তার মানে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে যে প্রক্রিয়া এখন ভোট দান করি এবং যে প্রক্রিয়ায় নির্বাচন কাঠামো আছে সেটা কি হবে। তৃতীয় হচ্ছে যে আসলে জনপ্রতিনিধিরা যেটা আসবেন তাদের কতগুলো কক্ষ হবে। কারণ হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে এই একটা জাতি রাষ্ট্রকে চালানোর জন্য যে ধরনের সমবায় দরকার, মানুষের রিপ্রেজেন্টেশন দরকার, সেটা কিন্তু আমাদের এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দিতে পারছে না। তাহলে এই 3টা বিষয়ে আমাদের পরিষ্কারভাবে বলতে হবে। অর্থাৎ নির্বাচনের পদ্ধতি কি হবে, অর্থাৎ ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা হচ্ছে এখন এক ভোট একই, সেটা হবে না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে। দ্বিতীয় হচ্ছে যে কারা করবে, নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে। তৃতীয় হচ্ছে যে আপনার কি ধরনের কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং সবচেয়ে মোটা দাগে হচ্ছে যে আসলে কেন্দ্রায়তন হবে না হচ্ছে যে বিকেন্দ্রীকরণ করা হবে। এবং পার্লামেন্টারিয়ানরা কি উন্নয়ন কাঠামোর সাথে জড়িত থাকবেন না আইন প্রয়োগকারী হিসেবে থাকবেন এবং ওভারসাইট করবেন, প্রণয়নের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের খুবই বিষয়, সেটি হচ্ছে যে সরকারের কেন্দ্রায়ন, অর্থাৎ হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকার আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের সংবিধান বর্তমানে যেটা আছে যে সকল স্তরে আপনার সরকার থাকতে হবে। আমরা একটা খুব সকল স্তর নির্বাচিত প্রতিনিধি দ্বারা থাকে। আমরা খুব ইসের সাথে লক্ষ্য করছি যে আমরা অনেক গবেষণা করতে চাই, বিশেষ করে দাতারা বলেন, কিন্তু স্থানীয় সরকারের আমরা মোটা দাগে যেটা বুঝি না সেটি হচ্ছে যে এটা হচ্ছে সরকার স্থানীয় পর্যায়ে। তো সরকার হতে হলে তার কি করতে হবে, ন্যূনতম 3টা কাজ করা দরকার। একটা হচ্ছে আইন প্রণয়ন বা বিধি প্রণয়ন। আমরা কিন্তু কোনো আলোচনায় দেখি নাই যে স্থানীয় সরকারের বিধি প্রণয়ন করতে হবে। একবার শুরু হয়েছিল যখন ডিস্ট্রিক্ট বোর্ড ছিল। দ্বিতীয় বিষয় আমরা লক্ষ্য করি নাই, সেটি হচ্ছে যে সরকারের যদি হতে হয় তাহলে হচ্ছে রিমেডিয়াল মেজার থাকতে হবে, অর্থাৎ হচ্ছে যে তার নিরাপত্তা বাহিনী এবং যে বাহিনীগুলো থাকতে হবে সেই বাহিনীগুলো তার অধীনস্থ থাকতে হবে, যেটি নাই। তৃতীয় বিষয় হচ্ছে যে সমস্ত সেবা প্রদান করতে হবে তার পর্যায়ে, কারণ তাহলে জনগণ দেখবে যে সরকার আছে। আমি বলছি না যে জেনেভার মতো, সুইজারল্যান্ডের মতো প্রতি বিষয়ে আপনি রেফারেন্ডাম করেন, কিন্তু একটা প্রতিনিধিত্ব থাকতে হবে। রেফারেন্ডামের বিধান আনতে হলে তো সংবিধানে আনতে হবে। এবং আপনি খেয়াল করেন সেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার পদ্ধতি দেখতে পারি, ব্রিটেনের স্থানীয় সরকার পদ্ধতি দেখতে পারি, সুইজারল্যান্ডের স্থানীয় সরকার পদ্ধতি। তার মানে হচ্ছে যে সরকারের বিকেন্দ্রীকরণ হতে হবে এবং সরকারকে মূর্তমান করতে হবে স্থানীয় পর্যায়ে। তৃতীয় বিষয় হচ্ছে যে বিচার ব্যবস্থা নিয়ে প্রধান বিচারপতি নিজেই যেটা গতদিন বলেছেন সেইগুলো কিন্তু, তার মানে কি বিচার বিভাগের এক ধরনের পৃথকীকরণ হয়েছে, কিন্তু বিচার বিভাগ জনকল্যাণমুখী এবং রিমেডিয়াল হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু তিনি উল্লেখ করেছেন। সেইখানে একটা আমূল সংস্কার হতে। আর এরপরে চতুর্থ হচ্ছে যে এক্সিকিউটিভ। আপনি খেয়াল করেন আমরা কোন দেশে আছি, আমাদের যে এক্সিকিউটিভ আছে, ধরেন মোটা দাগে সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, আমাদের বলা হচ্ছে সিভিল সার্ভিস, এখন পর্যন্ত কিন্তু পাবলিক সার্ভিস বলা হয়নি।
কারণ এটাও একটা আমার কাছে খুব হয় যে সংবিধানে আমাদেরকে বলা হচ্ছে প্রজাতন্ত্র, আমাদেরকে বলা হচ্ছে না জনতন্ত্র, অর্থাৎ রিপাবলিক হচ্ছে জনতন্ত্র। তেমনি আপনি 1861 সালের পুলিশ আইনে পুলিশ চলছে, যে পুলিশ আইন নিয়ে 1904 সালে তাদেরই কমিশন, ইংরেজদের কমিশন বলেছিল যে এটার এই সমস্যা। এবং মজার জিনিস খেয়াল করেন যে পুলিশের মধ্যে 1861 সালের পুলিশ আইন এসেছিল কেন? কারণ 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তার মানে আপনাকে দমনকারী, রাজনৈতিক দমনকারী একটি সংস্থা হিসাবে তৈরি করা হয়েছে। কিন্তু পৃথিবীতে পুলিশ কিন্তু 3 স্তরের রিফর্মের মধ্যে চলে গেছে। প্রথমে ছিল হচ্ছে যে পলিটিক্যালি ইউজ করা, তারপরে দ্বিতীয় স্তরে ছিল হচ্ছে সংস্কার, তৃতীয় স্তরে এখন অবস্থান করছে পুলিশ, সেটি হচ্ছে যে কমিউনিটির লোক। তো সেইখানের কোনো ব্যাপার নেই। আমাদের সিভিল সার্ভিস তৈরি করেছে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখেন প্রাইভেট কোম্পানি যে সিভিল সার্ভিস তৈরি করেছে কি জন্য? যে কর আনার, যার ফলে ওদের নাম ছিল হচ্ছে যে কালেক্টর, রেভিনিউ অফিসার, ডিসি রেভ। তাকে আমরা এক ধরনের রশিদ কমিশন বা আপনার হচ্ছে যে এনাম কমিটির মাধ্যমে রিঅর্গানাইজেশন করার চেষ্টা করেছি, কিন্তু সেটি কোনো মাত্রায় পাবলিক সার্ভিস হয়নি। তার মানে সেইখানে একটা কর্মকর্তা পর্যায়ে বিরাট সংস্কার দরকার। এবং পঞ্চমত সংস্কার দরকার হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত আমরা নিজেরাই এখন পড়ছি যে আমরা উল্লেখ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখছি 2 দিন আগে বলল কি যে আমরা জিএসপি অর্থাৎ অগ্রাধিকারমূলক যে ব্যবস্থা সেটা বললো যে আরো করতে হবে। আমাদের ওইখানে বাণিজ্য কমে যাচ্ছে, তাদের পজিশন আছে। অর্থাৎ হচ্ছে যে আমরা একটা স্বকীয় ভারসাম্যপূর্ণ কূটনীতি তৈরি করতে পারছি না। এটা করতে গেলে আপনাকে যেটা দেখতে হবে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, সেখানে তো আপনাকে ডিফাইন করতে হবে যে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট কি। ন্যাশনাল ইন্টারেস্ট ডিফাইন করবে কে? আপনার জাতীয় নিরাপত্তা কাউন্সিল থাকা দরকার। পৃথিবীর সব জায়গায় আছে। পার্শ্ববর্তী ভারতে আপনি দেখেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা অন্যান্য জায়গা তো বাদই দেওয়া হলো। তার মানে হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা এবং নিরাপত্তার থেকে প্রতিরক্ষা নীতি এবং আপনার হচ্ছে যে কূটনীতি অর্থাৎ পররাষ্ট্রনীতি সেটা ডিফাইন করতে হবে। এই 5টা বিষয় করতে হলে আমাদেরকে আমূল একটা সংস্কারের দিকে যেতে হবে। সেটা হচ্ছে যে সেটা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা যায় এবং আমরা আলোচনা করতে পারি। মিস্টার আব্দুল হক। নিঃসন্দেহে এইসব পয়েন্টের দ্বিমত করার কোনো সুযোগ নাই। আমি এখানে বরং যোগ করব, সেটা হচ্ছে যে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমরা একটা উপনিবেশ থেকে এসেছি, একটা কলোনিয়াল পাস্ট ভারতীয় উপমহাদেশে ছিল, এবং সেখানে যদি বঙ্গভঙ্গের কথাই বলি তো দেখা যাচ্ছে ইতিহাসে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল এ উদ্দেশ্যে যে বাঙালিরাই ব্রিটিশ শাসনের বিরোধিতা বেশি করেছে, অপোজিশনটা বেশি ছিল। সেই জন্য তখনকার সময়কার হোম সেক্রেটারি ফাইলে লিখেছিলেন যে এই জন্য করা দরকার যে আমাদের সবচেয়ে বড় অপোনেন্টদেরকে শাস্তা করা কিংবা ভাগ্য দুর্বল করে দেওয়া, তাহলে 2 ভাগ করলে পর তারা বিভিন্নভাবে খণ্ডিত হয়ে যাবে, আমাদের অপোনেন্টরা থাকবে না। পক্ষান্তরে তারা পাঞ্জাবকে পুরস্কৃত করেছিল পৃথিবীর সবচেয়ে বেশি বড় সেচ ব্যবস্থা দিয়ে, যার জন্য পাঞ্জাব হচ্ছে ভারতের গ্রেনারির মতো, আমাদের যেরকম বরিশাল। সেখানে কলোনিয়ালদের শাসনের লক্ষ্য ছিল তাদের ক্ষমতা টিকে থাকার জন্য তারা বিভাজন, বিভিন্ন রকমের কৌশল তারা নিয়েছিল। আমরা সেখান থেকে যখন পাকিস্তান হলো, পাকিস্তান এক ধরনের শাসন করে গিয়েছে, বড় রকমের কোনো সংস্কার কিন্তু পাকিস্তান করেনি। তো পাকিস্তানেও পুঁজিপতিরা কিংবা বড় বড় ফ্যামিলিগুলোই পাকিস্তানকে মোটামুটি নিয়ন্ত্রণ করেছে। বাংলাদেশ স্বাধীনতার পরে আশা করা গিয়েছিল যে আলোচনাটা প্রফেসর সাহেব করলেন, যেটা আমূল সংস্কার বাংলাদেশে হবে। আজকে ঘুরে ফিরে প্রত্যেকে সাধারণ মানুষ আলোচনা করছে আমাদের সংবিধানের যে অবস্থা, আমাদের রাষ্ট্রের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে নাম আমরা দিলাম, তার অবস্থান কোথায়, প্রজাদের কিংবা জনগণের অবস্থানটা কোথায়, তার ক্ষমতা কোথায়, সে হয়তো আমাদের অজ্ঞতার কারণে কিন্তু আমরা হয়তো অনেকটা নিয়তির বিধান হিসাবে মেনে নিচ্ছি। বা মূল কথা হচ্ছে এগুলো কিন্তু কেবল নাম সর্বস্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেটা শুধুমাত্র প্রজাতন্ত্র বাংলাদেশ বললেও কিছু যায় আসে না, কিংবা বাংলাদেশ সরকার বললেও কিন্তু কিছু যায় আসে না। বাট এটা আছে, সেটা একটা উদ্দেশ্য করে একটা বিপ্লব কিংবা মুক্তির মাধ্যমে এসেছিল বলে সেই জিনিসটা এখন কোথায়? আজকে যদি আমরা সার্ভিসগুলো দেখি, বিচার ব্যবস্থা থেকে শুরু করে যে আপনারা আমাদের সিভিল সার্ভিসের কথা উনি বললেন, সবটাই কিন্তু কলোনিয়াল প্যাটার্নে আছে। অথচ দেখেন আমাদের কাছে চীন কেন এত তাড়াতাড়ি এত উন্নতি করতে পারলো? ওয়ান অফ দ্য রিজন ওয়াজ রিফর্ম। তারা কিন্তু একটা কমিউনিস্ট পার্টি, একটা পার্টি হলেও তারা যখন দেখলো যে অর্থনীতি ছাড়া এগোনো যাবে না, তখন তারা কিন্তু দারুণভাবে পুঁজিকে ধারণ করেছে
এবং সমাজতন্ত্র এবং পুঁজিবাদকে নতুন ধরনের একটা গবেষিত জিনিসের মধ্যে তারা নিয়ে গিয়ে আজকে চীন কিন্তু সারা পৃথিবীতে টপে চলে গেল এবং সেখানে প্রতিদিন তারা সংস্কার করছে এবং তাদের এখানে কোনো যুবদল, ছাত্রদল, ছাত্রলীগ এগুলো কিন্তু কিচ্ছু নাই। তারা কি লেভেলে আলোচনা করে, তাদের ছাত্র উইং কিংবা যুব উইংয়ের হার্ভার্ড ইউনিভার্সিটি লেভেলের গবেষণা করছে, চিন্তা করছে। যে টাকা পাচ্ছে সে টাকা দিয়ে পশ্চিমা জগতের সমস্ত ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলিতে এখন চীনারা কিন্তু ভরে গিয়েছে। এক বাচ্চা সবাই ওই টাকা দিয়ে পড়াচ্ছে এবং অবধারিতভাবেই যেটা কোরআনে বলা হয়েছে যে যাদের নলেজ বেশি তারাই তোমাদেরকে নিয়ন্ত্রণ করবে, সেভাবে কিন্তু তারা এখন পৃথিবীতে 1 নম্বরের দিকে চলে যাচ্ছে। এখন আমরা একটা কলোনিয়াল মানে ধরনের পুলিশ, কলোনিয়াল প্যাটার্নের একটা বিচার ব্যবস্থা, কলোনিয়াল প্যাটার্নের প্রশাসন এবং পুঁজির ব্যাপারেও তেমন কোনো বড় রকমের কোনো বিন্যাস কিংবা সংস্কার কিন্তু আমরা করতে পারি না, যেটা অত্যন্ত পরিতাপের বিষয়। অথচ এর জন্য কিন্তু এই দেশে রক্ত দিয়েছে। এখন বাংলাদেশ যে এই রিফর্ম তো বহু বছর ধরে আপনি নিজে এখানে বলছেন, আলোচনা করছি আমরা, রিফর্ম দিয়ে এখন কিছু হবে কিনা বা রিফর্মের দিকে কেউ যাবেন কিনা উইদাউট রেভলিউশন। আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হলো এই রিফর্ম তো বহু আগে আলোচনা করা হয়েছে, বহু আগে ছিল। তো আজকে যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, দেখেন আমার তো এই মুহূর্তে ডায়রিয়া হয়েছে। আপনি আমাকে বলছেন তোমার স্বাস্থ্য বাড়া দরকার, তুমি কুস্তিগির হবা। আমার তো এই মুহূর্তে ডায়রিয়াতে মারা যাচ্ছি, আমার তো অস্তিত্ব টিকছে না। ফলে এই মুহূর্তে সমাধান কি? এই সমাধানের জন্য বস্তুত পক্ষে আমার মনে হয় দেশের জনগণকে ভাবতে হবে যে আমরা যে অবস্থায় আছি, রাজনীতি যেখানে আমাদের নিয়ে যাচ্ছে, রাজনীতি আমাদের কোনো সমাধান দিচ্ছে না। এমন না যেটা সমাধান হওয়ার যোগ্য নয়, এটাকে নিয়ত হিসাবে মেনে নিতে হবে। আমার মনে হয় আমরা তা বিশ্বাস করতে রাজি নই। নিঃসন্দেহে এটা সমাধান সম্ভব এবং এর চেয়ে অনেক জটিল অবস্থা থেকে অনেক দেশ কিন্তু বেরিয়ে এসছে। এবং যদি আমাদের জনগণকে নিয়ে রাজনীতি, প্রধানমন্ত্রী কিভাবে সমাধান হবে বলে আপনি মনে করেন? কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এর আশু সমাধান হতে পারে? আশু, মধ্য এবং দীর্ঘমেয়াদে একসঙ্গে পরিকল্পনাটা না করলে আসলে বাংলাদেশকে, আমরা কিন্তু রাজনীতিবিদ নই, বাঁচিয়ে রাখা, এগিয়ে নেওয়া সম্ভব নয়। সাধারণ মানুষ, ব্যবসা করি, ফিল্ড থেকে যতটুকু অভিজ্ঞতা আমাদের। আপনার অভিজ্ঞতার আলো কি আপনি বলবেন? হ্যাঁ, আমরা মনে করি যে খুবই সিম্পল, মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সে প্রাচীন কালের কথা, যে কথার হয়তো কখনোই পরিবর্তন হবে না। তো যদি আমরা অনেস্ট হই, আমাদের যদি ইমানদারি থাকে, আমরা যদি দেশকে ভালোবাসি, জনগণকে সম্মান করি, আমরা যদি জনগণের জানমালের সম্মান করি, যে প্রত্যেকের জীবনটাই মূল্যবান, আমার ছেলেপেলে আমেরিকায় পড়বে, এদেশের ছেলেপেলে রাস্তা মরুক, জাহান্নামে যাক, এটা যদি মনে করি, তাহলে সমাধান নাই। কিন্তু সমাধান থাকবে যদি আমরা সবাইকে ভালোবাসি এবং নিঃসন্দেহে একটা কমিটমেন্ট থাকে। আমার মনে হয় নেহায়েতি সাধারণ যুক্তিতে যদি আপনি আসেন, সাধারণ বিবেচনায় আছেন, তাহলে তো কোনোভাবেই এই অবস্থাকে আপনি প্রলং করতে পারেন না। আমি মনে করি সরকারই তো এগিয়ে এসে অথবা এই অবস্থা থেকে বেরিয়ে এসে তাদের যে বড় বড় সংস্কার, কেন আমরা ওই যে প্রফেসর সাহেব যথার্থই বললেন যে 6% আমরা থেমে আছি। অথচ আমাদের কিন্তু বলা হচ্ছে, এই জাপানেরই বলছে তোমরা আসো পূর্ব দিকে, আমরা তোমাদের সহায়তা করি। মাতার বাড়ি পাওয়ার হাউস থেকে শুরু করে সেখানে সরকারকে কিন্তু সরকার নিজেই বলছেন যে আমরা এখানে পাওয়ার হাব করব। তো এটার জন্য স্টেবিলিটি দরকার। এর সকল মতের আপনি যদি উইনার টেক্স অল হয়, যদি আমি ক্ষমতায় আছি সব আমার, এটা তো হতে পারবে না। আপনাকে তো সবাইকে সুযোগ করে দিতে হবে, আপনাকে অপরাধীদের কথা বলতে দিতে হবে, রাজনীতি করতে দিতে হবে। আজকে যদি আমি মনে করি এটা ঠিক, যদি এটা সবাই এগ্রি করে যে যখন তখন মিটিং করা যাবে না, যেখানে সেখানে রাস্তা মিটিং, ফাইন, খুব ভালো কথা, এটা সবাই এগ্রি করতে হবে। এটা তো আমরা সবাই চাই। আমরা সবাই চাই না যে হঠাৎ করে একটা মিছিল হবে, রাস্তা গাড়ি ভাঙচুর হবে, কেউ চায় না। কিন্তু সরকারও চায় না, বিরোধী দলও চায় না, কোনো রাজনৈতিক দল সেটা চায় না। কিন্তু আপনাকে তো সেই স্পেস করে দিতে হবে, আপনাকে পর্যায়ক্রমে ফেজিং করা লাগবে। এখন যদি আপনি উইনার হিসেবে সব নিয়ে নেন, তাহলে তো কারো কিছু বলার থাকবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে দেখেন এইভাবে কিন্তু কোনো দেশে আগেনি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আজকে যদি আমার অস্তিত্ব, ইকোনমিক অস্তিত্ব চলে যায়, তাহলে কিন্তু আমরা আবার পথে বসে গেলাম। ফলে 40 বছর 42 বছরের যে অর্জনটা হয়েছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে আমাদের অনেক অনেক সুচিন্তিত শাসন ব্যবস্থা দরকার। এখানে যদি প্রয়োজন হয় এন্টায়ার কনস্টিটিউশন, সংবিধান পরিবর্তন করে, জাপানিরা 150 বছর আগে মাত্র শুরু করেছিল প্রফেসর সাহেব মেজি সংস্কার। আবার 2001 সনে নাকাসনে সরকার নতুন করে টোটালি সংস্কার করেছে। এখন মিস্টার আবে নতুন করে আবার ম্যান্ডেট নিয়ে কিন্তু তিনি বলছেন যে আমাদেরকে নতুন করে বিশাল সংস্কার করা লাগবে, শিক্ষা ব্যবস্থায়, শাসন ব্যবস্থায়, অর্থনীতিতে, ইন্ডাস্ট্রিতে ইত্যাদি। তা আজকে যে আমার বাংলাদেশের মূল সমস্যা দেখেন, একটু আগে উনি বললেন, আপনি বললেন সমস্ত স্কুলগুলো বন্ধ, লেখাপড়া বন্ধ। আমার তো প্রধান শক্তি হচ্ছে জনগণ, আমার প্রধান শক্তি হচ্ছে আমার যুবগোষ্ঠী, যেটাকে আকর্ষণ করে কিন্তু বিনিয়োগকারী আসতে চাচ্ছে। তো আমি তাকে কি দিচ্ছি, তার হাতে কি দিচ্ছি, তাকে কি শেখাচ্ছি, কি মানের শিক্ষা দিচ্ছি, অনেক সমস্যা। এই আলোচনা হয়তো এক আলোচনা কিংবা এক অনুষ্ঠানে আমাদের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু
আমরা এই মুহূর্তে যে সম্ভাবনাকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভয়াবহ অবস্থার দিকে আমাদের নিয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু ফিরে আসা এখনো সম্ভব। অন্তপক্ষে তাদের সম্বিত ফিরে আসা উচিত যে এইভাবে পৃথিবীতে কেউ আগায়নি, আমরা এগোতে পারবো না। আমাদেরকে কিন্তু নিঃসন্দেহে সমঝোতার রাস্তায় আসতে হবে, বিবেচনার রাস্তায় আসতে হবে, নলেজের জায়গায় আসতে হবে এবং স্পেস দিতে হবে সবাইকে। এবং তখনই শুধুমাত্র আমাকে সবাই আস্থায় নেবে, সম্মান করবে, বিশ্বাস করবে। তাহলে আমার দেশের বিনিয়োগকারীরা টাকা পাচার করে নিয়ে চলে যাচ্ছে যার কাছে টাকা আছে, কারণ সে নিরাপদ মনে করছে না। অথচ আমাদের উচিত হবে যে তোমার কাছে যেখানেই টাকা থাকো কেন নিয়ে আসো, আমার বিনিয়োগ দরকার, আমার এমপ্লয়মেন্ট দরকার, আমার লোকদের চাকরি দরকার, আমরা রপ্তানি করতে চাই, আরো বেশি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ করতে চাই। কিন্তু আমাকে তো আপনি অসহায় করে দিচ্ছেন। আমি তো শেষ, অর্থনৈতিকভাবে যদি আমি শেষ হয়ে যাই তাহলে তো আমার আর কিছুই করার থাকবে না। রাশেদ আল মাহমুদ তিতুমীর। জি, আমরা লক্ষ্য করছি হচ্ছে যে আপনার দারিদ্র্য, যদি আপনি বিভিন্ন জনগোষ্ঠীর দিকে তাকান তাহলে কি দেখছেন যে দারিদ্র্য কমার হার কমে যাচ্ছে। বিনিয়োগ 21% আটকে আছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে, আপনার মানুষের যে স্থিরতা সেটার মধ্যে এক ধরনের সহনশীলতার অভাব দেখা দিচ্ছে, শিক্ষার মান কমছে। আপনার হচ্ছে যে তার মানে হচ্ছে যে মোটা দাগের আমরা যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে বিশেষ করে নিজের পকেট থেকে বেশি পরিমাণে টাকা ব্যয় করতে হচ্ছে। তার মানে এটা কি, আমাদের একটা সমাজের এক ধরনের বিরাট সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাগুলো সঠিক প্রতিষ্ঠান না থাকার কারণে সেই সম্ভাবনাকে আমরা অর্জন করতে পারছি। আরেকটা দিক ভ্যালুস বলতে কিছু নেই, মূল্যবোধ তো অবশ্যই সমাজের মধ্যে সহিংসতা। যেমন দেখেন, লক্ষ্য করেন, এটাকে আমরা কিভাবে দেখব, সেটা হচ্ছে যে দুই নেত্রী একজন আরেকজনকে যে ভাষায় বলছেন, বিষোদ্গারের যে ভাষা, শালীনতার অভাবহীনতা, সেটা কিন্তু সমাজের এক ধরনের পচনশীলতার নির্দেশক। তা আমার কাছে যেটা মনে হয় সেটা ওনারাই না, ওনাদের উত্তরসূরিরাও যাদেরকে বাংলাদেশ তাদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে ভাবছে, তাদের মানে সমাজে সম্মান করার আকাঙ্ক্ষা হ্রাস পাচ্ছে। তার মানে হচ্ছে যে বড় দাগে আমরা যেটাকে বলি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। কারণ প্রতিষ্ঠান তো দু রকমের, একটা হচ্ছে যে নর্মস রুলস এগুলো, আর একটা প্রতিষ্ঠান হচ্ছে যে সংগঠন। তার মানে মূল বড় সমস্যা দেখা দিচ্ছে হচ্ছে যে রাজনীতি তার সঠিক জায়গায় না থাকার কারণে এবং রুলস অর্থাৎ হচ্ছে যে শাসনতান্ত্রিক পন্থা না থাকার কারণে আমাদের সমাজের বিভিন্ন জিনিসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বা লয়প্রাপ্ত হচ্ছে, ক্ষতিপ্রাপ্ত হচ্ছে। এখন যে কোনো জনগণকে জিজ্ঞেস করবেন, তিনি বলবেন আমি কাজ করতে চাই, আমি সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, আমার পুত্রের চিকিৎসা চাই, আমার কন্যার শিক্ষা চাই, আমি একটা ভালোভাবে জীবনযাপন করতে চাই। এই আকাঙ্ক্ষার সামনে যদি দাঁড়িয়ে প্রতিষ্ঠানগুলোর যে অচলায়তনে পরিণত হয়েছে, সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে আপনাকে বলতে হবে যেটা ইতিহাস আমাদেরকে বলে, সেটি হচ্ছে যে তার নাগরিক রাষ্ট্রে যেতে হবে। নাগরিক রাষ্ট্রে যদি যেতে হয় তাহলে আমাদের সামনে আছে কি দুটো অভিজ্ঞতা। একটা অভিজ্ঞতা হচ্ছে যে মানুষ আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে অভিযোজন ক্ষমতা আছে, অর্থাৎ তারা রেজিলিয়েন্স আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা বিভিন্ন সংগ্রামের মাধ্যমে নতুন কিছু অর্জন করেছে। 6 দফা এক সময় 1 দফায় পরিণত হয়েছে, তাই না? আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং স্বাধীনতার যে মৌলিক লক্ষ্য ছিল অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই তিনটা যেটা আমাদের ঘোষণাপত্রে উল্লেখ করা আছে, সেই উল্লেখ যদি আমরা মানি তাহলে আমাদেরকে এখন একটা জাতীয় বিতর্ক সংলাপে যেতে হবে, যেখানে যে সংলাপে বলতে হবে যে আমরা একটা রাষ্ট্র পেয়েছি, আমরা আসলে মুক্তি চাই, মুক্তি আকাঙ্ক্ষী, যেটা সব রাজনৈতিক দলই বলে যে আমাদের হচ্ছে যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের এই মুক্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে শাসনতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ সংবিধান সম্পর্কে বিশাল আলোচনা করা দরকার। এবং আমার মনে রাখা দরকার ৭২-এর যে সংবিধান তৈরি করা হয়েছিল সেই যুগের সাথে তার একটা বিষয় ছিল। এখন আপনাকে প্রতিনিধিত্বশীলতা সম্পর্কে বিস্তারিত দেখতে হবে, অর্থাৎ হচ্ছে যে আপনি কিভাবে দ্বিকক্ষ, কারণ আমাদের সমাজের
বড় রকমের কাঠামোগত পরিবর্তন হয়েছে। সেখানে আপনি কিভাবে মানুষকে সেই সংবিধানের সবার মধ্যে আনতে পারবেন, অর্থাৎ হচ্ছে যে চেম্বারের মধ্যে আনতে পারবেন, এবং কী প্রক্রিয়ায় আনতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আমাদের সরকার আমরা এখনো দেখতে পাই না। যে সরকার দেখতে পাই সেটা হচ্ছে যে উপনিবেশিক সরকার, অর্থাৎ সরকার বলতে আমরা কিন্তু আপনি যে কোনো দেশে যাবেন, কারণ আমরা কেন বলছি, আমাদের আকাঙ্ক্ষা বেড়েছে। আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমরা দেখতে চাই যে আমার সেবায় স্কুল চলছে, স্কুলটা কে দেবে? স্থানীয় সরকার। আপনার স্বাস্থ্যটা কে দেবে? স্থানীয় সরকার। আপনার খেলার মাঠটা কে দেবে? স্থানীয় সরকার। আপনার বিনোদনের ব্যবস্থা কে করবে? স্থানীয় সরকার। তাহলে হচ্ছে কি, কিন্তু তার কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। তার মানে হচ্ছে যে সরকারের কেন্দ্রীভূতকরণের থেকে আপনি কিভাবে বিকেন্দ্রীকরণে যাবেন। দ্বিতীয় হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বিষয়ে চিন্তা করেন। প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে আপনি বলছেন হচ্ছে যে একটা কোম্পানি আমলে তৈরি করেছিলেন, তারপরে পাকিস্তান আমলে কি নাম দিয়েছেন, কিরকম জঘন্যতম নাম, কি সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস, অর্থাৎ মানুষের মধ্যে কেউ হচ্ছে সুপিরিয়র, তাকে আপনি করেন, যাদেরকে আমরা সিএসপি বলি। তার মানে কি, আপনি যিনি সমাজের জনগণের যিনি সেবা করবেন, যিনি আসলে বাস্তবায়ন করবেন, তিনি একটা উচ্চ আসনে আপনি অধীন করে রাখছেন। তাহলে সেইখানে আমরা লক্ষ্য করেছি যে একটা হয়েছিল যে বিসিএস সবগুলো ক্যাডারকে নিয়ে আসা হয়েছিল, তারপরে এনাম কমিটিতে রিঅর্গানাইজেশন করা হয়েছিল। কিন্তু এখন যেটা দেখা দিচ্ছে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পিরামিড স্ট্রাকচার হতে হয়, অর্থাৎ হচ্ছে যে যাতে যায়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এক পদে দুই গুণ লোক আছে। তাহলে তো হচ্ছে যে সরকার ব্যবস্থা আমার যুগোপযোগী করার দরকার, সেটা আমাদের কর্মকর্তা পর্যায়ে। এবং আমাদের আসলে এখন আমাদের যে জিও স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্স আমাদের কিন্তু বিশাল। আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে ব্লু ইকোনমির কথা। তার মানে হচ্ছে যে ব্লু ইকোনমি, বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর নিয়ে যে কতগুলো বিষয় হচ্ছে। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন, তারা বলছে এশিয়া পিভট। আপনি যদি চীনের কথা চিন্তা করেন, স্ট্রিং অফ পার্লস বলছে। ইন্ডিয়ার কথা যদি চিন্তা করেন, নেকলেস অফ ডায়মন্ডস। তার মানে সবারই কিন্তু চিন্তা কাঠামো আছে, কিন্তু আমাদের এই চিন্তা কাঠামো তো করতে গেলে আমাদের সেই ধরনের নিরাপত্তা পরিষদ দরকার, আমাদের সেই ধরনের পররাষ্ট্রনীতি দরকার। তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এই সমস্যার থেকে সমাধান করে এগিয়ে যাবে এবং সামনের দিকে যাবে। এবং সেইখানের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি হতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত নিয়ে আলোচনা করতে পারি। আপনার হচ্ছে যে জেলায় জেলায় আলোচনা হতে পারে, তারপরে এইগুলো নিয়ে কমিশন হতে পারে, এবং কমিশন হয়ে সেগুলো দিতে পারে। এবং মনে রাখতে হবে, সংবিধান কিন্তু কোনো আইনজীবীর বিষয় না, এটা হচ্ছে যে মানুষের বিষয়। সেই কায়দায় যদি আমরা মানুষের সংমিশ্রণে, মানুষের সংশ্লেষণের মাধ্যমে আমরা আসলে, আমি মনে করি যে জাতি 6 দফার থেকে 1 দফায় এসেছে, তারা অবশ্যই সেগুলো অর্জন করতে পারবে। আমি এই প্রসঙ্গে আমাদের বিশ্ববিখ্যাত বাউল লালন শাহের একটা গানই আমার মনে পড়ে যাচ্ছে, বাড়ির কাছে আরশিনগর, যেথায় পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। কারণ এই লালন শাহকে কিংবা বাউলিজমকে স্টাডি করার জন্য জার্মানি, জাপান থেকে উন্নত জাতের লোকেরা এসে পিএইচডি করে, কিন্তু আমরা কতটুকু করি? আসলে বাড়ির কাছে আরশিনগরের আপনার কোনো ভাষায় কিন্তু ভাষান্তর হয় না। এত ভাববাদী ব্যাপারটা, এটাকে এমনভাবে রূপক করা হয়েছে যে ইংরেজি করতে গেলে দেখা যাচ্ছে যে এটা এক্সপ্রেসড হয় না। চেষ্টা করেছিল অনেকে। আমি কথা বলবো যে এই বাংলায় পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ সুফি সাধকেরা, বাউলেরা, সাধুরা যেসব দর্শন কিংবা মতবাদ চিন্তা করেছেন, সারা পৃথিবী থেকে সেটা সমাদৃত। অথচ আমরা কিন্তু দেখা যাচ্ছে যে দেউলিয়া, আধুনিক বাংলাদেশ এক ধরনের দেউলিয়াত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে আমরা যেন সব আমাদেরকে জুতা আবিষ্কারের মতো আবিষ্কার করা লাগবে, এরকম মনে হচ্ছে। আসলে কিন্তু সেটা আমার মনে হয় যে বিবেচনা এবং প্রাজ্ঞতার অভাব। হয়তোবা আমরা সেরকম লিডারশিপই পাই নাই, কিংবা তাদেরকে আমরা কাজ করতে দিই নাই, সেই জন্য আজকে বাংলাদেশের অবস্থা। এবং আমার মনে হয় যে আমরা যে আলোচনাগুলো করছি, আমাদের মানে শুধু দর্শক মণ্ডলী হয়তো শুনতে চাচ্ছে এই মুহূর্তের অবস্থাটার উপায় কি উত্তরণের। আমরা হঠাৎ তন্ত্রের মধ্যে, সবই হঠাৎ হয় এখানে। প্রফেসর সাহেব যথার্থই বলেছেন, এই প্রতিষ্ঠানগুলির সংস্কার, ইনফ্যাক্ট এই সংস্কারটা আমি মনে করি কন্টিনিউয়াস একটা প্রসেস, ধারাবাহিক প্রক্রিয়া হতে থাকতে হবে। যে অর্থনৈতিক ব্যবস্থা, যেমন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, কিংবা ফর দ্যাট ম্যাটার স্থানীয় সরকারের ডেভেলপমেন্ট, কিংবা
শাসনতান্ত্রিক সংস্কারগুলো কন্টিনিউয়াসলি কিন্তু হতে থাকতে পারে। এই ডিবেটটা খুবই দরকার এই মুহূর্তে। আমি মনে করি এটা খুবই ভালো একটা আলোচনা যে আমাদেরকে নিঃসন্দেহে উত্তরণের উপায় কি, মানে হয়তো সারা দেশের মানুষই এখন মুক্তি চাচ্ছে এই অবস্থা থেকে, সরকারও হয়তো মুক্তি চাচ্ছেন কি অবস্থায় সমাধান করা যায়, বিরোধী দল হয়তো তা চাচ্ছে, কিন্তু তারা অনেকেই হয়তো এই মুহূর্তে ক্ষমতা পরিবর্তন হলে কিংবা ক্ষমতা থাকলেই মনে করছে যে সমাধান হবে। বস্তুত স্বাধীন জাতি হিসেবে এই চিন্তাটা আমার মনে হয় সমাধান নেই তো আসলে। হ্যাঁ, আপনি এখন সরকার যদি মেনেও না, একটা ইলেকশন হবে, আবার একদল ক্ষমতায় আসবে, তারা আবার একই পথে যাবে, সেজন্যই কিন্তু তখন আবার এরা রাস্তায় থাকবে। হ্যাঁ, সেজন্যই কিন্তু আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টকে যদি আনতে হয়, এটা আধুনিক জাতি, স্বাধীন জাতি হিসাবে উত্থানের জন্য এই 16 কোটি মানুষকে নিয়ে আমাদের কিন্তু একটা জ্ঞান ভিত্তিক এবং এই যে শাসনতান্ত্রিক সমাধান থেকে শুরু করে রাষ্ট্রের যে রাষ্ট্র, পলিটিক্যাল পার্টি এবং ইনস্টিটিউশনগুলো একাকার হয়ে গেছে যেন অনেক ক্ষেত্রে। এখানে কিন্তু মারাত্মকভাবে এই প্রক্রিয়াটি বন্ধ করতে হবে, মাথা থেকে ছেড়ে ফেলতে হবে যে ক্ষমতায় যাওয়া এবং থাকা মানে হচ্ছে লুটপাট করা, বিত্ত বৈভব বানানো। সেটি যদি আপনি বন্ধ না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমতার এই মোহ, ক্ষমতা যে সেবা দায়িত্বটা, একটা দায়িত্ব গ্রহণ এবং সেবা করবার জন্য যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, সেই মনোবৃত্তি যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সেটি কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জের মধ্যে দিয়ে আনতে হবে। বটে 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 সেই জিনিসটা নিঃসন্দেহে বাংলাদেশে ভীষণ দরকার। আমার মনে হয় যে আলোচনাগুলো এগুলো দ্বিমত করার কোনো প্রশ্নই আসে না। যেমন ধরুন রাজনৈতিক সংস্কৃতি কি করতে পারে? সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট জেলে পল্লী, শুধু রাজনৈতিক সংস্কৃতি এবং আধুনিক চিন্তার কারণে সেখানে কিন্তু আপনি বকশিস সিস্টেমও নাই। একটা জেলে পল্লীর মানুষকে এমনভাবে মোটিভেট করে করা হয়েছে যে আজকে সেটা সুইজারল্যান্ড অফ দি ইস্ট হয়েছে। এখানে কিন্তু আমাদের দেশে যত টাকা পয়সা সবাই নিরাপদ মনে করে সিঙ্গাপুরে গিয়ে রাখে, সিঙ্গাপুরে অনেক নিরাপদ মনে করে। আমাদের অনেক কোম্পানিরা, বড় বড় পয়সাওয়ালারা কিন্তু সিঙ্গাপুরে কোম্পানি করে ব্যবসা করছে। আপনি যেমন ধরুন ভুটান, একটা পাহাড় হিমালয়ের পাদদেশে ছোট্ট একটা রাজ্য, সে ভুটানে কিন্তু আপনি যদি কোনো একটা মানে মানি ব্যাগ হারান, সেটা কিন্তু 99% আপনি ফেরত পাবেন, কেউই ধরবে না, কারণ মানুষকে মোটিভেট করা হয়েছে যে এটা ধরা খারাপ, অন্য এটা ধরতে হয় না। আমাদের মানুষও কিন্তু এরকমই ছিল। আমি মনে করি আমাদের মানুষকে যদি আমরা শেখাতাম, আজকে আমরা কি করছি, আমার ছেলেপেলে, আমার টাকা পয়সা আছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডায় পড়বে, আর এখানকার ছেলেপেলেরা ওই যে ইউনিভার্সিটি, কলেজের মধ্যে ওই পল সায়েন্স, ইসলামিক স্টাডিজ, ব্লা 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 এগুলো পড়বে, পরে রাজনৈতিক সেবা দাসে পরিণত হবে, টেন্ডারবাজি করবে, যার নামে যাক, আমার ছেলেপেলেরা তো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থাকবে। এই ধরনের একটা ব্যবস্থা কিন্তু আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে, এবং যার জন্য এখানে স্কুল যে মাসের পর মাস বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, সে তার কিন্তু কিছু আসে যায় না। এবং এই শিক্ষার আমাদের ক্যারিকুলাম কি আছে, এটা এই জগৎ এখন চলে কিনা, আমার এই ছেলেগুলো, এই যুবক শ্রেণীকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, আমার এখানে বিদেশিরা এসে কাজ করে $4 বিলিয়ন, $5 বিলিয়ন নিয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়েরা কি কাজ করছে, কোথায় চাকরি করবে, এই পলিটিক্যাল পাস কিংবা সবগুলো বিবিএ করে, আমরা কিন্তু এই চিন্তা কেউ করছি না। অতএব বাংলাদেশে আমার মনে হয় একটা উত্থানের বড় প্রয়োজন, একটা রেনেসার প্রয়োজন। হয়তো প্রফেসর সাহেবরা সেই চিন্তা করবেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ওনারা আছেন, যে এটা কীভাবে হতে পারে। সেটা হয়তো এই আলোচনা করলে মোটা দাগে বলতে হয় যে একটা রাষ্ট্রেরই নতুন করে একটা কাঠামোগত বিন্যাস দরকার। এই রাষ্ট্রটাকে জনগণের হাতে দেওয়ার জন্য নতুন করে হয়তো আমাদের ঢেলে সাজাতে হবে। সেটা অনেক বড় একটা ব্যাপার, সেটা বৈপ্লবিক পরিবর্তন দরকার। হয়তো 71 সালের মতো 18 বিপ্লব হলে আমরা হয়তো সেটা হতে পারে, যখন কিনা একটা রাষ্ট্র, তার বিচার ব্যবস্থা, তার হাইকোর্ট, তার পুলিশ, তার আর্মি। মিস্টার হক, সেটি যদি আপনি না করেন, সেই বৈপ্লবিক পরিবর্তন না জানেন, অভিজ্ঞতার আলোকে যদি আমরা দেখি যে 90s পরে ধারণা করা ছিল 5 বছর পর পর একটি পরিবর্তন হবে, অ্যাটলিস্ট একটা নির্বাচনী স্থিতিশীলতা, একটা ধারাবাহিকভাবে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ ঢুকলো। আপনি দেখেন 3টা টার্ম যাওয়ার পরে কিন্তু সেটি মুখ থুবড়ে পড়লো। বাংলাদেশ কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারলো না। আবার সেখান থেকে বেরিয়ে একটা সামরিক তত্ত্বাবধানে কিছুদিন, তারপরে আবার নির্বাচন, তারপরে তার সেই 5 বছর পর পর ওর মধ্যে থাকতেই পারলো না বাংলাদেশ। আপনি যদি বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে না যায় বাংলাদেশ, এই ধীরে ধীরে, এবং যে রাজনৈতিক নেতৃত্ব তারা যে রিফর্মস গুলোর কথা আপনি তো বছরের পর বছর ধরে বলছেন, তিতুমিরও বলছেন, এটি যে তারা করবেন সেরকম কোনো সম্ভাবনা বা লক্ষণ তো আজ পর্যন্ত দেখা গেছে বলে মনে হয়। আমার মনে তিতুমির একটা কথা আমি খুব সুন্দর লেগেছে, সেটা হলো জাতীয় পর্যায়ে কিন্তু এই যে প্রয়োজনটা, এটা অত্যন্ত ইমার্জেন্সি, একটা অত্যন্ত জরুরি, এই বিষয়টা আমাদের অনুধাবন করা দরকার। এবং আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরও চিন্তা করা দরকার যে এইভাবে ক্ষমতা টেকসই করা যাবে না। আবার যারা বিরোধী দলে আছেন তারা ক্ষমতায় গেলে যে সব সমাধান হয়ে যাবে তাও যে নয়। সমাধান তো তারা চাইছেন না। কেউ কি সমাধান চাইছেন? আর তারা সমাধানটা আমরা আমি বলছি যে সমাধান হয়ে যাবে, কেউ কি সমাধান চাইছেন? তারা হয়তো মনে করছেন যে ক্ষমতায় গেলেই বুঝি সব
ঠিক হয়ে যাবে, তাদের কিছু সমস্যার সমাধান তো হয়নি। কিন্তু জাতিকে মুক্তি দিতে গেলে যদি আমাদের এই 16 কোটি মানুষকে একটা পর্যায়ে নিতে হয়, তাদেরকে একটা ভবিষ্যৎ দিতে হয়, মর্যাদা দিতে, যেটা সাম্যের কথা বলেছেন, আমাদের সংবিধানে আছে ন্যায় ভিত্তিক সমাজের কথা, সেগুলো সব কিন্তু বাণীতেই রয়ে গেছে। আমরা কিন্তু সে জায়গায় যেতে পারছি না। তো আমাদের মানুষ কিন্তু সেটা চাচ্ছে, নীরব জনগোষ্ঠী সেটা চাচ্ছে। আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ কিন্তু যখন দেখেন, আমরা যখন অল্প সময় একটা স্বাধীনতা পেয়েছি, 9 মাসে মাত্র, সেই কারণে হয়তো অনেক কিছু সেটেল হয়নি, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই আলোচনাটা আগেও করেছিলাম যে যখন হেজিটেশন ছিল তখন কিন্তু জনগণ এগিয়ে গেল, এবং জনগণ কিন্তু একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রকে ভেঙে বেরিয়ে গেল, তারা কিন্তু মুক্তির দিকে চলে গেল। সেখানে হয়তো ভারত এসছে, ভারত তার নিঃসন্দেহে পাকিস্তানের মতো শত্রু রাষ্ট্রকে তার মানে দুর্বল করতে বলে তার একটা লাভ আছে, সে এসছে, আমরা তার কাছে কৃতজ্ঞতা আসছে, ত্বরান্বিত হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু প্রস্তুত হয়ে গেছে, তারা কিন্তু আর তখন মেনে নেয় নাই। যখনই পাকিস্তানিরা বাড়াবাড়ি করলো, পাকিস্তানিরা যখন তাদের এই শপথ ভেঙে জনগণের উপর ঝাঁপিয়ে পড়লো, আমি মনে করি আজকেও বাংলাদেশের মানুষকে যে সুযোগ করে দেওয়া হয়, তাহলে এই অঞ্চলে প্রয়াত আহমদ সবা সাহেব লিখেছিলেন যে সবচেয়ে সফল আধুনিক রাষ্ট্র হতে পারে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ অনেক সহনশীল, বাংলাদেশের মানুষ কর্মঠ, আমাদের এভারেজ বুদ্ধি অনেক ভালো। যদি আমাদের শাসনটা ঠিক হয়, যদি একটা মিনিমাম রুলস ভিত্তিক শাসন আসে, অন্তত পক্ষে যাকে আইনের শাসন বলা হয়, আপনারা বলে থাকেন, দেওয়া হয়, তাহলে কিন্তু বিচার ব্যবস্থাটা একটা গ্রহণযোগ্য হয়। তাহলে বিদেশিরা আসতে চাচ্ছে, কারণ আসতে চাচ্ছে কেন? যে আমাদের এখানে ওয়ার্কার আছে, আমাদের এখানে আমরা ভালো জাতি, আমাদের ইতিহাস আছে। সেই জন্য কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থানে যেটা বলা হয়েছে যে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা শক্তি নির্মাণ করতে পারি। সেই শক্তিটা কিসের? সেটা হচ্ছে ইকোনমিক পাওয়ার আমরা তৈরি করতে পারি, আমরা লিঙ্ক হতে পারি প্যাসিফিক ওশানের দিকে, ভারত মহাসাগর হয়ে এই যে আসিয়ান কান্ট্রিগুলো, তার সাথে লিঙ্ক হতে পারি। এই সুযোগটা কিন্তু জাপানিরা আমাদেরকে বলছে যে তোমরা এখানে আসতে পারো, তারাও বিনিয়োগ করতে আসতে চাচ্ছে। সেই সুযোগগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি, যখন আমাদের হঠাৎ করে এই রাজনৈতিক সমস্যা সামনে আসলো। অর্থাৎ এই রাজনৈতিক সমস্যা যাতে চিরতরে নির্মূল হয়, চিরতরে চলে যায়, সেরকম কিছুই আমি মনে করি আমাদের চিন্তা করা উচিত। রাশেদ আল মোহাম্মদ তিতুমীর। না, আমাদের আসলে কতকগুলো চিন্তা কাঠামো এক ধরনের জনতুষ্টিবাদিতা লক্ষণীয়, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা অনেক সময়, বিশেষ করে আমরা যারা তথাকথিত বুদ্ধিজীবিতা সম্পন্ন প্রজাতি, তারা অনেক সময় কার্যকারণ না দেখে আমরা অনেকগুলো সম্পর্ককে নিয়ে আলোচনা করি এবং কতকগুলো কথামালার মধ্যে নিজেদেরকে নির্বাসিত করি। এবং সেই ক্ষেত্রে কেন করি? কারণ এক ধরনের বাহবা পাওয়া যায়। কিন্তু আপনাকে তো রোগের আসলে উপশম করতে হবে, এবং রোগকে রোগ ভাতেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তা আপনি সেক্ষেত্রে কি দেখছেন? সেক্ষেত্রে কতকগুলো বিষয় আমাদের কাছে কিন্তু আজকে পরিষ্কার। আমরা লক্ষ্য করছি যে আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণটা দেওয়া হলো সেটি হচ্ছে সিঙ্গাপুর 50 বছরে আপনার উচ্চ আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা আর 7 বছর পিছিয়ে আছি, আর 7 বছর হলে 50 বছর হবে। তার মানে কেন আমাদের এটা হচ্ছে না? আমরা কতকগুলো নিছক তর্কের খাতিরে তর্ক করতে চাই এবং সমস্যাকে জিয়ে থাকতে চাই, দ্রুত এক ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সমাধান করতে চাই। এই কায়দায় কিন্তু এগোবে না। আজকে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষের মধ্যে প্রচন্ড আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কি? মানুষ দেখতে চায় এটার একটা পার্মানেন্ট সেটেলমেন্ট, অর্থাৎ হচ্ছে যে একেবারে চিরস্থায়ী একটা বন্দোবস্ত দেখতে চায়। এই বিষয়ে কিন্তু আপনি যে কোনো জরিপ করেন, মুশকিলের বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে কেউ জরিপ করে না। জরিপ করে হচ্ছে যেগুলো বিষয় আপনার বাংলাদেশের জনগণ চায়, তাদের একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে সাম্য প্রতিষ্ঠার, সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে তাদের মানবিক মর্যাদা, অর্থাৎ ভোট, ভাত, কাপড় চোপড়ের অধিকার এবং একটা সামাজিক ন্যায় বিচার, যার ফলে কিছু লোক শুধু লুটপাট করে যাবে, কিছু লোক শুধু হচ্ছে করে দিতে যাবে, তা চায় না। তার মানে হচ্ছে যে আমাদেরকে একটা নাগরিক রাষ্ট্রের দিকে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা কি ভোক্তা থাকবো নাকি? মানে আমরা খেয়াল করেন যে আমরা হচ্ছে নলেজের কনজিউমার হয়ে রয়েছি। আমরা কিন্তু বাংলার যে রেনেসা শুরু হয়েছিল, সেই রেনেসা কিন্তু আমরা শেষ করিনি। আমাদের যদি জাতি রাষ্ট্র হিসেবে সামনের দিকে যেতে হয়, আমাদের নাগরিক রাষ্ট্র হিসেবে সামনের দিকে যেতে হয়, তাহলে স্বল্প মেয়াদে নিজেকে যদি বন্দী করে রাখেন, তখন শুধু পা হাতড়াবেন। আমাদেরকে এই শাসনতান্ত্রিক যে ব্যবস্থা
তার আমূল পরিবর্তন হওয়া দরকার। সেটা প্রতিনিধিত্বশীলতায়, সেটা সরকার কাঠামোয়, সেটা বিচার ব্যবস্থায়, সেটা হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মকর্তা পর্যায়ে এবং জাতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক পর্যায়ে। এখানে যদি আমাদেরকে আমূল সংস্কার করতে হবে এবং সেক্ষেত্রে প্রচুর সংলাপ হওয়া দরকার, সেক্ষেত্রে প্রচুর বিতর্ক হওয়া দরকার, সেক্ষেত্রে প্রচুর জনসংশ্লিষ্টতা হওয়া দরকার। সেটা বিভিন্ন কায়দায় হতে পারে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা যেতে পারে, যেখানে আমরা আলোচনা করব যেটা আমাদের হয়নি পুরো দাগে, অথবা আমরা বিভিন্ন কমিশন তৈরি করব এবং অর্থাৎ হচ্ছে বা রেফারেন্ডাম করতে পারি, যার মাধ্যমে এই জাতি নির্মাণের কতগুলো নির্দিষ্ট লক্ষ্যে আমরা উপনীত হব। রেফারেন্ডামটা আবার কে করবে, কতটা ফেয়ার হবে সেটি নিয়ে প্রশ্ন আছে। রেফারেন্ডাম 30 সেকেন্ডস আমি এক কথাই বলবো যে আমরা অনেক আলোচনা করছি প্রতিদিন, এবং সেটা একটা ভাইব্রেন্ট জিনিস যে মানুষ আলোচনা করছে, মানুষ আসলে মুক্তি চাচ্ছে। আমার বিশ্বাস যে আমাদের যে মানবীয় সমাজের যে চিন্তা, যে স্বপ্ন, এবং আমি শেষ করব আমাদের এই সেই বাউলের গান দিয়েই, যে বাড়ির কাছে আরশিনগর যেথায় পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আমাদের এখানেই কিন্তু আমাদের এখানে মানুষ আছে, চিন্তাবিদ আছে, আমাদের কৃষকের যে অভিজ্ঞতা, আমাদের সাধারণ মানুষের যে চিন্তা, তাকে ধারণ করেই কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তার মধ্যে যে সারল্যতা, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যে ঐতিহাসিক বন্ধন, সেটাকে ভিত্তি করে আমি মনে করি আমাদের মানুষের সারল্যতা, এই সারল্যতাকে ভিত্তি করেই কিন্তু আমরা উন্নতি করতে পারি। আমাদের কোনো কিছু ধার করার দরকার নাই। আমরা শুধুমাত্র শান্তি এবং জ্ঞান ভিত্তিক সমাজ, যেখানে ন্যায় নিষ্ঠা থাকবে, যে উদ্দেশ্যে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, সেই জায়গায় ফিরে গিয়ে আমরা যদি সমঝোতায় আসি, শান্তিতে আসি, বিবেচনা করি, হিংসা হানাহানিকে বাদ দিয়ে যদি মুক্তির দিকে যাই, তাহলে বাংলাদেশ মানুষ মুক্তি পাবে এবং আমরা একটি আধুনিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা তৃতীয়মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার আব্দুল হক এবং মিস্টার রাশেদ আল মোহাম্মদ তিতুমির, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমার দু অতিথি মোটামুটি একমত পোষণ করেছেন যে বিশ্বের মধ্যে একটি অন্যতম আধুনিক নাগরিক রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা বা সামর্থ্য বাংলাদেশের রয়েছে, এবং সেই সম্ভাবনা সুদূর পরাহত যে ভাবে বাংলাদেশ চলছে তাতে করে, এবং বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ শঙ্কিত, যা বাংলাদেশকে যারা দেশের বাইরে থেকে ভালোবাসেন, বাংলাদেশের সঙ্গে যারা সম্পর্কিত, তারাও উদ্বিগ্ন, শঙ্কিত। সমাধান কি? এখন যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে, এরকম আশু সমাধান আমরা প্রায়শই খুঁজি, খানিকটা সময়ের জন্য হয়তো সমাধান হয়ও, কিন্তু সংকটটা থেকেই যাচ্ছে, এবং 43 বছর ধরে এই সংকটের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের মানুষ। যেটি মোটামুটিভাবে স্পষ্ট প্রায় এক যুগ ধরে এই টেবিলের আলোচনা থেকে এবং রাজনীতির চেহারা দেখে, অর্থনীতির চেহারা দেখে, সেটি হচ্ছে যে আমার কাছে যেটি মনে হয়েছে, এবং এই আলোচনার থেকে দু অতিথির অনেক মতামত ধার করেও আমি বলতে পারি যে বাংলাদেশের খোল নলচেটা আসলে পাল্টে ফেলতে হবে, সময় এসছে। এবং এখানে রিফর্মসের কথা আমরা প্রচুর বলেছি, এবং সংস্কার একটি ঘৃণিত শব্দ আসলে বাংলাদেশে হয়ে গেছে গত কয়েক বছরে। সংস্কারও সম্ভব নয় যদি না একটি বিপ্লব সাধন করা যায়। বিপ্লব কে করবে? বিপ্লবের কথা শুনলে অনেকে ভয় পেতে পারেন, বিপ্লব নিয়ে অনেক নেতিবাচক ধারণা সমাজে প্রচলিত রয়েছে। বাংলাদেশের জনগণ করতে পারে, করবেন কিনা, জনগণের মধ্যে সেই মনোবৃত্তি আছে কিনা, বা রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি বা সেরকম ভালোবাসা, মমত্ববোধ তাদের আছে কিনা, সেটি অনেকের কাছে প্রশ্নবদ্ধ। তারপরও জনগণ করতে পারে, অথবা রাজনৈতিক নেতৃত্বকে আমরা বাদ দিতে চাই না, রাজনৈতিক নেতৃত্বের মনের ভেতরে বা চিন্তা ভাবনায় একটা আমূল বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে, সেভাবে হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে, সেটি নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু নেই। তবে একটা আমূল বিপ্লব ছাড়া বাংলাদেশের সংকট মোচনের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধান আসলে কেউ মানেন না, সংবিধানের দোহাই সবাই দেন, আইন কানুনের কথা সবাই বলেন, এখানে কেউই আইন মানেন না, যারা রাষ্ট্র পরিচালনা করেন তারাও মানেন না, এর বাইরে যারা আছেন, আমরা সাধারণভাবে নাগরিকরাও দেশের আইন কানুনের প্রতি তেমন একটা শ্রদ্ধাশীল নেই, বলি অনেক, কিন্তু আসলে মানি না কিছুই। কাজেই এই সংবিধানকে পুনরচনা করা দরকার বাংলাদেশের। এটি নিয়ে সাংবিধানিক কমিশন করবার কথা অনেক কিছু আলোচনা হয়েছে, কিন্তু সেটি করতে হবে। এখানে যতগুলো কমিশন আছে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য যথেষ্ট নয়, মানবাধিকার কমিশন বাংলাদেশের মানবাধিকার রক্ষার জন্য যথেষ্ট নয়, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পারছেন, এটি স্পষ্ট। কাজেই এই ধরনের গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলো পুনর্গঠন করা দরকার। বিচার ব্যবস্থা বাংলাদেশের অধিকাংশ বিচারিক সমস্যার কোনো সমাধান করতে পারছে না, নিষ্পত্তি তারা করতে পারছে না, সেই সামর্থ্য বাংলাদেশের বিচার বিভাগের এখন নেই। আর তারপরেও নানা ধরনের প্রশ্ন আছে। আইন বিভাগ
তার স্বেচ্ছাচারিতা সর্বজন বিদিত, এটি নিয়ে আলোচনা করবার দরকার পড়ে না। সংবিধানের বেশ কয়েকটি সংশোধনী দেখলেই সেটি বোঝা যায়। প্রশাসন তার মান না আলোচনা করাই ভালো, কম বেশি আমরা সকলেই বুঝতে পারি। এবং প্রশাসনের চেহারা যেভাবে পদোন্নতি, যেভাবে নিয়োগ, যেভাবে দলীয়করণ হয়েছে, তাতে করে এটি একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। সব মিলিয়ে এখানে নির্বাচনী প্রক্রিয়া, বিধিবিধান যাই বলি না কেন, এখানে ক্ষমতা বদলের প্রক্রিয়া কি হবে, রাষ্ট্রের কাঠামো কি হবে, স্থানীয় সরকার কি হবে, কেন্দ্রীয় সরকার কিভাবে, কি আমরা চাই সেটি আগে নির্ধারণ করা দরকার। সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদে আলোচনা করা দরকার। সেটি কে উদ্যোগ গ্রহণ করবে সেটি অবশ্য ভাবা দরকার। তবে এই উদ্যোগগুলো গ্রহণ না করলে যে কোনোভাবেই আমরা এই সমাধান খুঁজি না কেন, আশু বা মধ্যমেয়াদে বাংলাদেশের এই সংকট থেকে বেরোনোর কোনো অবস্থাতেই সম্ভব নয়। এবং সেই উদ্যোগটা রাজনৈতিক নেতৃত্ব, সিভিল সোসাইটি, সরকারে যারা আছেন, সরকারের বাইরে যারা আছেন, একটা দীর্ঘমেয়াদের সংলাপের মধ্য দিয়ে, এবং সেই সংলাপ কেবল ফটো সেশন নয়, সংলাপ থেকে সমাধান বের করে আনবার জন্যে। এবং এখানে আমরা দরকার মনে করলে আমাদের আন্তর্জাতিক যে সহযোগী সংস্থা বা মহল যারা আছেন, যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন, তাদের সহায়তা আমরা নিতে পারি, নিয়ে এ বিষয়টা দীর্ঘমেয়াদে ডায়ালগ এবং সমাধান বের করে আনতে হবে। এবং তারপরে আসলে ধাপে ধাপে এগুলোর পথটা চিন্তা করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।